প্রিয় দর্শক, কিছু কিছু কথা আছে, কথার কথা বলি আমরা, আবার কিছু কথা আছে কথার কথা বলে ধরে নেওয়া যায় না। সেই কথাগুলো এমন কঠিন যে বুকের ভেতরে আঘাত করে। এরকম কিছু কথার শিরোনাম আজকে পত্রিকায় প্রকাশ হয়েছে, আমরা নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। তো শুরুতেই কথার কথা বলছিলাম, আমরা তো অনেকেই কথার কথা বলি, আবার কথা যে এত কঠিন হয় এবং কথা যে এত আঘাত করে, আপনাকে নিয়ে এই আলোচনাটি করব। তার আগে পত্রিকার শিরোনাম শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি, শিক্ষকেরা একাধিক চাকরি করলে এমপিও বাতিল। দৈনিক যুগান্তর, যাত্রা শুরু নির্বাচনী ট্রেনের, এক নিবন্ধনেই দিতে হবে আয়কর ভ্যাট, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দৈনিক সমকাল, সংসদ গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি, ইতালি থেকে যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, বেগম রোকেয়াকে মুরতাদ কাফের আখ্যা রাবি শিক্ষকের। কালের কণ্ঠের শিরোনাম, ভোটের ট্রেনের বাঁশি বাজছে, 100 বছর পরও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি, রোকেয়া দিবসে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, আজকালের মধ্যে নির্বাচনের তফসিল, প্রধান উপদেষ্টার শেষ পরীক্ষা। মানবজমিনের শিরোনাম, নির্বাচনী জোট নিয়ে নানা হিসাব নিকাশ। খবরের কাগজের শিরোনাম, ভ্যাট ফাঁকি 1000 কোটি টাকা, রাষ্ট্রপতির সঙ্গে সিএসির সাক্ষাৎ আজ, তারপর তফসিল ঘোষণা। আমার দেশের শিরোনাম, পোশাক খাতে রক্তক্ষরণ। সময়ের আলো শিরোনাম, 8 দলের জোটে আসন ভাগ নিয়ে উত্তাপ, নারীদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। আমাদের সময়ের শিরোনাম, আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করা হচ্ছে তফসিল। কালবেলা শিরোনাম, দুর্নীতি ঢাকতে গোপন বৈঠক, রসিদ দিয়ে ঘুষের ফান্ড। ইনকিলাবের শিরোনাম, ভোটের জোয়ারে ভাসছে দেশ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। দৈনিক করতোয়া, তফসিলের অপেক্ষা, জনগণ কথার ভুলজুরি পছন্দ করে না, বাংলাদেশ গড়ার পরিকল্পনা সভায় তারেক রহমান। রূপালী বাংলাদেশের শিরোনাম, প্রস্তুতি শেষ, যে কোনো সময় ভোটের তফসিল, সুদিনেও চ্যালেঞ্জে বিএনপি। হাসান মামুন, শিরোনাম শুনলেন, এতদিন তো আসলে সবাই আলোচনা করছিল তফসিল কবে হবে, ভোটের দিনক্ষণ কবে ঠিক হবে। তা আশা করা যাচ্ছে আজকালের মধ্যেই প্রধান নির্বাচন করে হয়ে যাবে। তো এই যে ভোটের ট্রেন উঠছে বলা হচ্ছে, কি বলবেন? জি রেজা ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের তো নির্বাচনে যেতেই হবে, কোনো সন্দেহ নাই, এবং নির্বাচন ছাড়া কোনো উপায়ও নাই। নির্বাচনটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, এখানে একাধিক দিন বলেওছি, নির্বাচনটা এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে। ক্ষমতার কোনো কোনো কেন্দ্র থেকে, যেমন সেনাবাহিনীর তরফ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা ছিল, বলা হয়েছিল, মানে করার উপর জোর দেওয়া হয়েছিল। তারা তো একটা পক্ষ, মাঠে থাকা প্রধান রাজনৈতিক দল বিএনপিও কিন্তু ডিসেম্বরের নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল। পরে একটা সমঝোতা হয়, কিছুটা পেছায় কিছুটা আগায় দুই পক্ষ। তো ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হয়ে যাবে, এবং এই নির্বাচনটা তো 2টা ব্যালটে হবে, গণভোটও হচ্ছে রাষ্ট্র সংস্কার প্রশ্নে। তো এই দিক থেকেও জিনিসটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কখনো আমাদের দেশে কিন্তু একত্রে 2 ভোট হয়নি। নতুন অভিজ্ঞতা, হ্যাঁ, নতুন অভিজ্ঞতা সবারই হবে। নির্বাচন কমিশনের যেমন নতুন অভিজ্ঞতা, হানা ভোটের মধ্যে 4টি প্রশ্ন আছে। হ্যাঁ, 4টি প্রশ্ন। তো সেটা নিয়েও বিতর্ক আছে এবং চলছে। তো নির্বাচন কমিশন, সরকার, তারপর যারা হ্যাঁ ভোটের পক্ষে দিতে চায়, তারা প্রচার চালাবে যে মানুষকে বোঝাতে হচ্ছে আর কি বিষয়টা। তো যাই হোক, এই গণভোট নির্বাচিত সরকারের আমলেও হতে পারত, এইরকম মতামত ছিল। পরে সমঝোতা হয় যে এই সরকারের সময় একই সঙ্গে গণভোটটাও হবে। তো এটা আপনি বলছিলেন নতুন অভিজ্ঞতা, এটা সবার জন্য, মানে ভোটারদের জন্য নতুন অভিজ্ঞতা। ভোটারদেরকে এই ব্যাপারে একটু আসলে প্রশিক্ষণ দিতে হবে, বিশেষ করে একেবারে প্রান্তিক পর্যায়ের ভোটার যারা একদম বৃদ্ধ,
সেইভাবে সংস্কারের লেখাপড়া বিষয়ে জানেন অবহিত না। মার্কা দেখে ভোট দেন, তারা আসলে কি করবে সেটা একটা বিষয় আছে। এটা এবং এই দুই ভোটের ব্যাপারে অনেকেরই দুই রকম মনোভাব থাকতে পারে। মানে গণভোটের ব্যাপারে অনাগ্রহ থাকতে পারে এবং জাতীয় নির্বাচনের ব্যাপারে বেশি আগ্রহ থাকতে পারে। তো যাই হোক, আমরা যাই আলোচনা করি না কেন, ঘটনা তো ঘটে যাচ্ছে। দেখা যাক, আজ এবং কালের জন্য অপেক্ষা করছি। দিন তারিখ নিয়েও জল্পনা কল্পনা চলছে, 12 তারিখ 10 তারিখ এসব বলা হচ্ছে। তো তফসিল হয়ে যাবে, এটা একটা বড় ঘটনা। প্রস্তুতি সম্পন্ন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ আমরা শুনব এবং আমরা তো আশা করি যে নির্বাচন কমিশন মানে তফসিল ঘোষণার পর থেকে তাদের কর্তৃত্ব বুঝে নেবে এবং প্রশাসনের যে অংশ প্রশাসনের যে অংশ নির্বাচনের সঙ্গে যুক্ত তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এবং সরকার এই কাজে তাকে পরিপূর্ণ সহায়তা দেবে, নাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে না। এই যে সুষ্ঠু হওয়ার কথা বললেন নির্বাচন, হাসান বাবু নিশ্চয়ই খেয়াল করেছেন যে সাম্প্রতিক সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, বিশেষ করে মাননীয় সংশ্লিষ্ট উপদেষ্টা যে কথাটি বললেন, আমার কাছে তো এমন কোনো ম্যাজিক নেই যে আমি নির্বাচনের আগে সব কিছু ঠিকঠাক করে দিব। আপনি শুধু মোহাম্মদপুরের ঘটনাটাই দেখেন, মা ও মেয়ে যে খুন হলেন এবং সেই ঘটনাটা সিসি ফুটেজে যে গৃহকর্মী তার আদলও দেখা গেল, কিন্তু এখন পর্যন্ত এই লোমহর্ষক ঘটনারও কাউকে গ্রেফতার করা সম্ভব হলো না। তাহলে এই ধরনের ছোট ছোট ঘটনাগুলোতে একটা আতঙ্ক জাগায় না? এটা তো একটু অরাজনৈতিক অপরাধ বলা যায়। অরাজনৈতিক অপরাধ এরকমের ঘটনা নিয়েই তো একটা বড় ঘটনা। মানে অরাজনৈতিক রাজনৈতিক দুই রকম অপরাধই কিন্তু বাড়ছে। এমন না যে সামাজিক অপরাধ বাড়ছে, রাজনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে, বিষয়টা কিন্তু এমন না। রাজনৈতিক অপরাধও যথেষ্টই বেড়েছে। মাঝে তো ডিএমপি কমিশনার বোধহয় জানিয়েছিলেন যে 10 মাসে ঢাকা শহরের মধ্যে 200 প্রায় খুনের ঘটনা, মানে প্রতি মাসে 20 জন করে খুন, তাই তো। তো এবং মানে দেশের অন্যান্য এলাকায়ও, যেমন বগুড়ায়, চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনায় খুনের ঘটনা প্রচুর এবং উদ্বেগজনক। তো এটা নিয়ে সরকারও কিন্তু পরিস্থিতি একদম অস্বীকার করছে না, যদিও স্ট্যাটিস্টিক্স দিয়ে বলে যে পরিস্থিতির খুব অবনতি হয় নাই, আগেও এরকম হয়েছে, বা গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি এরকম হতেই পারে, পুলিশ নিষ্ক্রিয়, তুলনা করতে বেশ পছন্দ করি। কিন্তু মানুষের প্রত্যাশা ছিল যে সরকার পুলিশকে সক্রিয় করবে, পুলিশকে সক্রিয় করার জন্য প্রয়োজনে সংস্কার করবে, পুলিশ কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে, এবং পুলিশ সংস্কারটা ছিল কিন্তু সরকারের প্রধান করণীয়, সেই কাজটা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি অনুষ্ঠানের শুরুতেই কথার কথা নিয়ে কথা বলছিলাম যে আমরা তো কথায় কথায় অনেক কথা বলি, কিন্তু কিছু কিছু কথা আছে সেই কথাগুলো আসলে কথার কথা বলে ধরে নেওয়া যায় না। যেমন কালের কণ্ঠের শিরোনামটাই যদি আপনাকে পড়ে আমি শোনাই, 100 বছর পরও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারিনি আমরা, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন রোকেয়া দিবসের আলোচনা সভায়। ঠিক তার পাশেই শিরোনামটা ছাপা হয়েছে, বেগম রোকেয়াকে মুরতাদ কাফির আখ্যা রাবি শিক্ষকের। তাহলে আপনি কল্পনা কিভাবে করবেন যে 100 বছর কেন, 1000 বছরও তো রোকেয়া হবে না, এই প্রতিবন্ধকতা যদি থাকে কি হয়? জি রেজা ভাই, এটা খুবই দুর্ভাগ্যজনক যে রোকেয়ার জন্মদিনে এবং গতকাল মৃত্যুদিনও ছিল তার একই দিনে, তো বেগম রোকেয়া প্রধান উপদেষ্টা তো বলেছেন যে 100 বছর পরেও তার প্রাসঙ্গিকতা রয়ে গেছে। তো প্রাসঙ্গিকতা থাকাটা একদিক থেকে রোকেয়ার জন্য গৌরবের, কিন্তু আমাদের জন্য তো গৌরবের না। কারণটা হচ্ছে যে মানে রোকেয়াকে এখনো আমাদের স্মরণ করতে হয় ওই কারণে যে তাকে আমাদের প্রয়োজন, নারী জাগরণের অগ্রদূত হিসেবে। হ্যাঁ, তাকে আমাদের মানে স্মরণ করতে হয় এই জন্য যে নারী জাগরণের ক্ষেত্রে তো অগ্রগতি তেমন হয়নি। এবং আমরা যে গণ অভ্যুত্থানের কথা বলছি, এইটু স্মরণ করতে হবে আমাদের, এক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কিন্তু উল্লেখযোগ্য ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এরপরে তাদের অভিজ্ঞতা খারাপ হয়েছে, এটাও বলতে হয়। যে নারীরা গণ অভ্যুত্থানের পুরোভাগে ছিলেন, অনেক ক্ষেত্রে যতটা সম্ভব বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই বিনয়ের সাথে, তারা কিন্তু কথাটি বললেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, তিনি পদার্থবিজ্ঞানের শিক্ষক এবং একজন বয়স্ক শিক্ষক, তিনি একটি রাজনৈতিক দলের ভাবাপন্ন মানুষ, ওকে ফাইন হতেই পারে, তিনি একটি দল করতেই পারেন, কিন্তু নারীর প্রতি এই বিদ্বেষ, নারী জাগরণের অগ্রদূত রোকেয়াকে নিয়ে এরকম মন্তব্য, তার সংশ্লিষ্ট দল কি আসলে এ ব্যাপারে এটা অন করছে?
উনি ওই দলের সদস্য কিনা আমি ঠিক জানি না, বা কোন পর্যায়ের বাকি, উনি সমর্থক হতে পারেন বা গণগ্রাহী হতে পারেন। তো উনি ফেসবুকে এই মানে একটা শেয়ার করে, একটা কন্টেন্ট শেয়ার করে উনি এই মন্তব্য করেছেন। তো মানে এইরকম মন্তব্য সামনে আসাতে আমরা বুঝতে পারছি যে ভেতরে কিন্তু আরো অনেক লোকজন আছে এইরকম মনে করে। তো এইটা আমরা বলবো যে তার ব্যক্তিগত মত প্রকাশের অধিকার নিশ্চয়ই আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ওইরকম বলেছেন যে এটা তার ব্যক্তিগত মত, অভিযোগ আসলে ব্যাপারটা খতিয়ে দেখা হবে। তো যাই হোক, আমরা মানে আমরা ব্যক্তিগত মতগুলোই তো আসলে উস্কে দেয়, এই ব্যক্তিগত মতগুলোই নানাভাবে আলোড়ন তোলে এবং তার উদ্দেশ্যও থাকে এই ব্যক্তিগত মত। এবং এটা খুব বিপজ্জনক যে কেউ যদি কাউকে মুরতাদ, বেগম রোকেয়া তো প্রয়াত হয়েছেন বহু আগে, তো জীবদ্দশায় যদি কেউ কাউকে মুরতাদ ঘোষণা করে তার মানে কিন্তু তাকে মৃত্যু মানে হত্যাকাণ্ড যোগ্য করে তোলা। এটা খুবই বিপজ্জনক এবং আমার মনে হয় যে মত প্রকাশের স্বাধীনতার অংশ এটা হতে পারে না, যে মানে উস্কানি এবং কাউকে মৃত্যুদণ্ডযোগ্য ঘোষণা করা, এটা মত প্রকাশের স্বাধীনতার অংশ হওয়া উচিত না। আমাদের দুজন সম্মানিত উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, এবং তাদের নিয়ে আজকে পত্রিকায় রিপোর্ট হয়েছে। যেমন প্রথম আলো লিখেছে উপদেষ্টা মাহফুজ ও আসিফ পদত্যাগ করবেন আজ, প্রশ্ন। আবার আরেকটি পত্রিকায় লিখেছে সমকাল আসিফ পদত্যাগ করবেন, মাহফুজ থাকবেন সরকারে। আবার আরেকটি পত্রিকা কালের কণ্ঠ লিখেছে ছাত্র উপদেষ্টার শেষ ক্যাবিনেট বৈঠক কাল। তাহলে ওই যে কেন মানে একটা খবরের সত্যতা না, কেউ থাকছেন কেউ থাকছেন না, আবার বলছে দুইজনেই থাকছেন না। আপনার কাছে কি খবর? না, খবর তো সেরকম নাই। আমরা অনেকদিন থেকে শুনছিলাম যে উপদেষ্টা পরিষদে মানে আলোচনা হচ্ছে সিনিয়র উপদেষ্টাদের মধ্যে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করুন বা না করুন, তাদের উপদেষ্টা পরিষদে থাকাটা উচিত হবে না। তো এই মত অনেক দিন ধরে কিন্তু বাজারে আছে যে যারা ছাত্র আন্দোলনে, ছাত্র গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন, তারা হয়তো ঘটনাচক্রে বা অন্য কোনো কারণে সরকারে এসে গিয়েছিলেন, কিন্তু তাদের অংশগ্রহণ এবং তাদের একাংশ সরকার মানে রাজনৈতিক দল গঠন করার পর অন্তত তাদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না, এই কথাটা কিন্তু ব্যাপকভাবে আছে এবং উপদেষ্টা পরিষদের মধ্যে এটা আলোচনা হয় বলে শোনা যায়। তো মাঝে এমন খবরও ছিল যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে, যে তারা নির্বাচন করবেন কিনা, করলে দ্রুত পরিষদ থেকে সরে যাওয়া, আর না করলেও যেহেতু তাদেরকে নিয়ে কথা উঠেছে এবং রাজনীতির কোনো একটা পক্ষ তাদের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে, আমরা জানি সব ঘটনাবলী, এবং বিভিন্ন ঘটনায় তারা কিন্তু বক্তব্য দিয়ে, ফেসবুকে পোস্ট দিয়ে জড়িত হয়ে পড়েছেন বিভিন্ন ইভেন্টে, যেসব ঘটনা আবার বিতর্ক সৃষ্টি করেছে, যেমন 32 নম্বরের ঘটনা। তো এই সব ব্যাপার, বা আওয়ামী লীগ নিষিদ্ধ করা ইত্যাদি, বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। তো এইসব ঘটনায় সরকারের একাংশ জড়িয়ে গেলে হয় কি, যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তো এখন তো নির্বাচনের সময় এসে গেছে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নিচ্ছে পরিস্থিতি সামলানোর। তো নির্বাচন কমিশন থেকেও কিন্তু আমার মনে হয় যে ভেতরে ভেতরে আপত্তি গেছে, যে তাদের তো একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, তারা নির্বাচন করবেন কিনা বা না করলেও তারা থাকবেন কিনা। কারণ মানে অতীতে যাই ঘটুক না কেন, আমরা তো তফসিল ঘোষণার পর থেকে কোনো বিতর্ক আর চাই না। এবং আপনি আজকে খবর দেখবেন যে সরকার থেকে বলা হয়েছে যে সরকারের অনুমতি ছাড়া কোনো সমাবেশ, কোনো আন্দোলন, এগুলো বরদাস্ত করা হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এটা খুবই স্বাভাবিক, কারণ এখন নির্বাচনের ট্রেন যাত্রা করবে এবং আমরা তো মানে প্রার্থীদের প্রচার অভিযান এবং এতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং নির্বাচন ভোট ঘিরে আগামীতে কি হবে না হবে সরকার হলে, আজকে তো খবর আছে প্রথম আলোতে, ওরা জরিপ করেছে যে নির্বাচিত সরকারের কাছে কোন কোন ক্ষেত্রে সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি। এখন তো আলোচনা হচ্ছে এইগুলো, তাই না? এখন তো অতীত নিয়ে, অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা দেখতে চাই না। মানে এমনকি নির্বাচিত সরকার কতটা সফল হবে না হবে এই ব্যাপারেও কথাবার্তা শুরু হয়ে গেছে। মামুন, একটা ব্যাপার যেটা হয় না, যে বিস্ময়কর একটা ঘটনা ঘটালো আমাদের ছাত্ররা, এবং গণ অভ্যুত্থানে বিস্ময়কর একটা ঘটনা হলো, যুগান্তকারী ঘটনা। ছাত্ররা একটা রাজনৈতিক দল হলো এবং সেই রাজনৈতিক দল আবার আরো 2টি রাজনৈতিক দল নিয়ে একটা মোর্চা গঠন করলো। তো আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে তাদের ঐক্যবদ্ধ আর 3টি দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা,
রাজা ভাই, প্রসঙ্গক্রমে বলি, আজকে সমকালে আমি এই বিষয়ে লিখেছি। হ্যাঁ, আপনার লেখা আমি পড়েছি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি পড়েছেন, অনেকেই হয়তো পড়েছেন বা পড়বেন। তো সেখানে আমি মানে সংযত ভাষায় যেটুকু বলেছি আর কি। আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে এনসিপি নীতিনিষ্ঠ কোনো অবস্থান নিচ্ছে না। আচ্ছা, এনসিপি যে অবস্থান নিচ্ছে সেটা হলো কৌশলগত। ভোটের মাঠে সুবিধা হবে যেদিকে গেলে সেদিকে এনসিপি যেতে চাচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে শুরুর দিকে জামায়াতের সঙ্গে যে ঘনিষ্ঠতা ছিল সেটা কিন্তু এখন আর নেই, এবং তারা পরস্পরের বিরুদ্ধে মানে উত্তপ্ত বক্তব্যও দিচ্ছে। সম্প্রতি একটা ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে দুই পক্ষে। আবার এই ক্ষেত্রে আবার কেউ কেউ বলছেন এটা একটা রাজনৈতিক খেলা। হ্যাঁ, খেলা অতীতে কিছু হয়েছে বলে মনে করা হয়। তো এটাও খেলা কিনা আমার মনে হয় না, কারণ নির্বাচন এসে গেছে, তো এনসিপিকে অবস্থান নিতে হবে। তারা একটা জিনিস করতে পারতেন, সেটা হলো যে নির্বাচনে অংশ না নেওয়া। যেহেতু নির্বাচনের প্রস্তুতি তেমন নেই, নতুন দল, জনসমর্থনও ওই রকম বেশি না, বা অনেক ঘটনায় বিতর্কিত হয়েছেন, তারা তাদের এই যে মানে গণ অভ্যুত্থান থেকে এই পর্যন্ত তাদের যে মানে যাত্রাপথ, এইদিকে ফিরে তাকিয়ে একটু পর্যালোচনা করলেই ভালো হতো। আর মানে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ভোটকে অত গুরুত্ব না দিয়ে, কারণ ভোটে তারা কি করবেন সেটা সবাই জানে। তাদের বিভিন্ন জরিপে তো দেখা যাচ্ছে যে তাদের জনসমর্থনের অবস্থা ভালো না, এবং যে ছাত্রদের ভেতর থেকে আন্দোলন দানা বেঁধেছিল সেখানে নির্বাচনেও তারা ভালো করেনি। তো এই অবস্থায় তারা একটা জোট করেছেন আরও দুটি সহযোগী দলের সঙ্গে, সেগুলোও ছোট দল। তো জোট করে তারা হয়তো বার্গেনিং পাওয়ার বাড়াতে চাচ্ছেন। জোট করেও তারা হয়তো বিএনপির সঙ্গে আলাপ করবেন আসন সমঝোতা নিয়ে, বা জামায়াতের সঙ্গেও করতে পারেন। মানে যেখানে বেশি আসন পাবেন এবং যেখানে কিছু আসনে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকেই তারা যাবেন, এরকমই মনে হচ্ছে। কিন্তু এর বদলে তাদের উচিত রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা, রাজনৈতিক আদর্শগত জায়গায় তাদের যে অস্পষ্টতা আছে এবং বিভিন্ন মুখীনতা আছে তাদের মধ্যে কিন্তু নানান ট্রেন্ডের লোকজন আছে, সেগুলো মানে সংহত করা, যে তারা মধ্যপন্থী বলতে কি বোঝাতে যাচ্ছেন, নতুন বন্দোবস্ত বলতে কি বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ, এগুলো ক্লিয়ার করা। এগুলো ক্লিয়ার করলে, যেহেতু তাদের বয়স কম, তাদের সম্ভাবনা অনেক রয়ে গেছে, মানে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের আমলেও কিন্তু তারা ভূমিকা রাখতে পারবেন, এমনকি পার্লামেন্টের বাইরে থেকেও আমি মনে করি। আচ্ছা মামুন, একেবারে অনুষ্ঠানটা ডিসেম্বরে চলছে, তো আপনার একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেটা হলো যে ৭১ আমাদের শেকড়, নিশ্চয়ই ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই কারো, কিন্তু এই সময় কেউ দ্বিমত জানাচ্ছেন, যেমন আপনি মুরতাদ নিয়ে আলোচনা করলেন, সেরকম না। কিন্তু এই ডিসেম্বর দেখে কি মনে হচ্ছে যে এটা বিজয়ের মাস? হ্যাঁ, আগে যেভাবে ডিসেম্বর মাসে আমরা নাকি সেটা বেশি ছিল, বিভিন্ন অনুষ্ঠান দেখতাম, হ্যাঁ সেখানে হয়তো আতিশয্য ছিল, বাড়াবাড়ি ছিল, কোনো সন্দেহ নাই। বাড়াবাড়ি তো আমরা মুক্তিযুদ্ধ নিয়ে করতে দেখেছি একটি মহলকে, একটি দলকে, তারা গণ অভ্যুত্থানে উৎখাত হয়েছে। কিন্তু সেজন্য মুক্তিযুদ্ধটাকে মানে করা, পাশে সরিয়ে শুধু ২৪, শুধু জুলাই নিয়ে মানে উৎসাহিত থাকা, এটা তো কোনো কাজের কথা না। একটার জায়গায় আরেকটাকে অস্বীকার করা, এটা কোনো কাজের কথা না। মুক্তিযুদ্ধ যে লক্ষ্যে হয়েছিল, আপনি স্বাধীনতার ঘোষণাপত্রে যে লক্ষ্যের কথা দেখবেন, জুলাই গণ অভ্যুত্থানেও কিন্তু সাধারণভাবে মানুষ সেই লক্ষ্যেই রাস্তায় নেমে এসেছিল এবং সেই অঙ্গীকারগুলোরই বাস্তবায়ন চেয়েছিল। এই যে প্রধান উপদেষ্টা বলেছেন যে ১০০ বছর পরও রোকেয়াকে স্মরণ করতে হচ্ছে, তা আমাদের তো এই যে ৫০ বছর পরও মুক্তিযুদ্ধের অঙ্গীকার স্মরণ করতে হচ্ছে। সেদিন পরিকল্পনা উপদেষ্টা একটা সেমিনারে বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক যে এত বছর চলে যাওয়ার পরও আমরা কিন্তু গণতন্ত্রের ন্যূনতম শর্ত পূরণ করতে পারছি না, এবং এই শর্ত পূরণ নিয়েও আলোচনা করতে হচ্ছে, চেষ্টা নিতে হচ্ছে। তার একটা কিন্তু নির্বাচন, আমরা এই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারি না, আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার লাগে, এবং এটা আবার ফিরে এসেছে, পরস্পরের প্রতি বিশ্বাস নেই, এবং আমরা কোনো দায়িত্ব পালন করতে সক্ষম না, তাই না? ক্ষমতায় থেকে আমার যে দায়িত্ব, একটা নির্বাচন, যেটা পাকিস্তান আমলে হতো, ইন্টারেস্টিং ব্যাপার, পাকিস্তান আমলে কোনো নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠেনি, ৫৪ থেকে নিয়ে ৭০ পর্যন্ত, এবং ৭০-এর নির্বাচন কিন্তু অসাধারণ নির্বাচনও বলা হয়, তাই না? তো পরে হয়তো সেই নির্বাচনের রায় ওরা মানেনি, এবং সে কারণেই মুক্তিযুদ্ধ হয়েছে।
তো কিন্তু সেই ধারাও আমরা রক্ষা করতে পারিনি স্বাধীন বাংলাদেশে, এবং 73 সাল থেকে কিন্তু নির্বাচনে নামে অনাচারটা শুরু হয়েছে। তো আমরা আশা করব যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এই সরকারের যত ব্যর্থতাই থাক, নির্বাচনটা সফলভাবে করে সেই ব্যর্থতাগুলো তারা মানে মুছে দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুরুতেই যে আলোচনাগুলো করেছিলাম, কথার কথা উঠেছিল, কথার কথা বলি আমরা, কিন্তু কিছু কিছু কথা আমাদের অন্তরে অনেক আঘাত করে, সেরকম কথা নিয়েও আলোচনা হলো। বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, এর থেকে কোনো দ্বিমত নেই কারো, কিন্তু তার ব্যাপারে যখন আমাদের নেতিবাচক কথা শুনতে হয়, 100 বছরের কথা বলি আমরা, তাহলে আরেকজন বেগম রোকেয়া কিভাবে তৈরি হবে? ভাববেন একটু। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।